ওয়ালাইকুম সালাম। আব্দুল কাদের ভাই, আব্দুল বারিক ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো এই জায়গা থেকে নিরলসভাবে কাজ করে আসছি আপনাদের জন্য, আপনাদের ভালো মন্দ দেখার জন্য, যে অন্তত পক্ষে প্রতারক চক্র থেকে যেন নিজের পুঁজিটাকে সুরক্ষা রাখতে পারেন। এই বাজারটাই হচ্ছে, আনোয়ার ভাই কেমন আছেন, এই বাজারটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রড, চিটার বাটপারে ভরা। বিশেষ করে উই ওয়ান্ট গেইনার যে পেজটা আছে, আপনারা জানেন যে উই ওয়ান্ট গেইনার পেজটা অলওয়েজ প্যানিক ছড়ায়, বিব্রতকর অবস্থায় ফেলে মানুষকে, যার কারণে আজকে ওই আহ, তানিয়া আপু আছে আলহামদুলিল্লাহ, আসিফ ইকবাল ভাই, ইউনুস ভাই, অনুপ কুমার দাদা। তো এই প্যানিক ছড়াচ্ছে, এরা সবসময় এই কাজটা করে। উই ওয়ান্ট গেইনার এই এই গ্রুপ থেকে আপনাদেরকে আছি আলহামদুলিল্লাহ। গতকালকে ভালো ছিল না, বুঝতে পারছি গতকালকে আপনার অনুপস্থিতিটা ছিল। তো আজকে যেহেতু আসছেন, ইনশাল্লাহ আজকেও আবার ইন্ডেক্স নিয়ে ভালোভাবে আলোচনা করব, আগামীকালকে যেন আমাদের সবার জন্য মঙ্গল হয়। আলমগীর ভাই, তো আপনারা জানেন যে এর আগেও আমি একবার 5টি ব্যাংক নিয়ে সতর্ক করেছিলাম, আরো 2-3 মাস আগে। কামরুল ভাই কেমন আছেন সবাই, টিপু ভাই? তো 2-3 মাস আগে থেকে এই 5টি ব্যাংক নিয়ে বারবার সতর্ক করার পরেও, যখন সতর্ক করেছিলাম যে এগুলো মার্জ হবে এবং স্টকগুলো হয়তো বা ডিলিস্টেড হবে, কিন্তু তখনও যেই ধরনের আমার কথাগুলোর বিরুদ্ধে অনেকজন কথা বলেছে। এই তো আছি আলহামদুলিল্লাহ মোশাররফ ভাই। তো ওই সময়ও আমার বিরুদ্ধে অনেকেই কথা বলেছে, অনেক সমালোচনা করেছে। ওয়ালাইকুম সালাম। মোশাররফ ভাই কেমন আছেন? এখন সেম একই জিনিস, এই যে 3টা ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক নিয়ে আমি বারবার বলতেছি। ইব্রাহিম ভাই, কে এম মনির হোসেন ভাই, মোহাম্মদ মামুন আল রশিদ ভাই। তো আমি এই আরো 2-3 মাস আগে এই শেয়ারগুলো নিয়ে অনেকবার বলেছিলাম 5টি ব্যাংকের কথা, কিন্তু তখনও অনেকেই মানে বলেছে আমি রিওমার ছড়াই, আমি এই করি সেই করি। এখন ভাই বুঝতে বুঝ পাতা, না বুঝতে বাঁশ পাতা। বাঁশ পাতা না, ডাইরেক্ট বাঁশই। তো যে বুঝার সে বুঝবে, আর যে না বুঝার সেগুলা করে কিছু করার নাই। এখনো এই 3টা ব্যাংক নিয়ে আমি প্রতি লাইভে আলোচনা করে আসছি এবং সতর্ক করে আসছি। আমার তো ব্যাংকার অনেক লোকজন আছে, আমার নিজেরও আত্মীয় স্বজন ব্যাংকে চাকরি করে, এবং যত ব্যাংকার আমার সাথে পার্সোনাল বিজনেসেও অ্যাড আছে। তো এইসব তথ্যগুলো আমি সলিড জায়গা থেকে তথ্যপাত্র না পেলে আমি কখনো কোনো, শুধু এইটা না, যে কোনো ব্যাংক, যেই কোনো সেক্টরের যে কোনো বিষয় আমার কাছে যদি সঠিক তথ্য থাকে সেটাই আমি প্রচার করি। এর বাইরে আমি কখনো কোনো ধরনের ওই অযাচিত কথা বা মন গড়া কথা আমি কখনো পোস্ট করি না। ঠিক আছে? তো এখন যার ভালো লাগবে তারা, যারা বুঝের, তার জন্য বুঝ পাতা, আর যে বুঝবে না তার জন্য গোটা বাঁশ, বাঁশ পাতাও বলবো না। পুঁজি আপনার, পুঁজি আপনাদের, সুরক্ষার দায়িত্ব আপনাদের, কিন্তু আমি আপনাদের বারবার ধোকায় পড়ার কারণে, বারবার এই বাজারে লুজার হওয়ার কারণে, এই যে নিরলস পরিশ্রম করি, আমার কি কোনো 2 টাকা ফায়দা আছে? আপনাদের সাথে এই যে একটা আন্তরিক সম্পর্ক হয়েছে, আপনারা যারা আমার প্রিয় মানুষগুলো আছেন আজকে দীর্ঘ আহ, এই এই জার্নিতে একটা আত্মার একটা গভীর সম্পর্ক হয়েছে আপনাদের। এই সম্পর্কটাতে এমনি এমনি হয়নি। আমার যে অক্লান্ত পরিশ্রম এবং এই বাজারের যেখানে আহ, যেখানে এত ধোঁকাবাজি, এত ফ্রড, এই গ্রুপগুলো যে যে আহ, যে ধরনের রিউমার ছড়ায়, এই যে আজকে উই ওয়ান্ট গেইনার ইয়েতে আহ, যে পোস্টটা দিচ্ছে যে নির্বাচন হবে না, বা এই অযাচিত একটা কথা বলেছে, এই গ্রুপটা অলওয়েজ অলওয়েজ আমাকে নিয়েও অনেক পোস্ট করেছে, এই বাটপারগুলো। তো সেই দিকে আমি আমার কর্ণপাত করারও দরকার নাই, কিন্তু আপনাদের সেফটির কথা চিন্তা করে, আপনাদের সুরক্ষার কথা চিন্তা করেই আমি এই গ্রুপ থেকে লিভ নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছি। একটা কারণে যে আপনারা অনেকেই বিভ্রান্ততে পড়েন এবং হতাশা হয়ে যান এই গ্রুপের এসব পোস্ট দেখে, এবং পার্সোনালি এই যে বিষ্ণু সাহা, আপনি ইনবক্সে এখন করবেন না, লাইভের পরে কথা বলবেন যদি কোনো জরুরি কথা থাকে, বিজনেসের কোনো কথা থাকে, ঠিক আছে? তো উই ওয়ান্ট গেইনারের এরা
আহ, তার ঠিক আছে আলমগীর ভাই, আপনি সুন্দর একটা কমেন্ট করছেন। তো এই উই ওয়ান্ট গেনারের ভিতরে যা এই অ্যাডমিন প্যানেল যেগুলো আছে বা বিভিন্ন ধরনের ওই যে আহ, আ- এই যে আইডি নামগুলো আছে, এরা হচ্ছে বদমাইশ নাম্বার ওয়ান, এরা হচ্ছে এই বাজারের সবচেয়ে বড় কালপিট ক্রিমিনাল। তো এই যে আমার মানে সতর্কতামূলক বাণীগুলো আপনাদের সুরক্ষার জন্য বলছি। তারপরও অনেকের আছে নিজের হাতে শেয়ারে আছে দেখে উনি ভাবতেছে যে আরে ভাই ডিসিশন আপনার, শেয়ার আপনার। এখন আপনাদের মনে আছে আমার আশিক রহমান ভাই একবার এই জিআইবি নিয়ে আমার সাথে বেস্ট বা ইয়ে করা হয়েছিল, পরবর্তীতে যখন আহ, এ- হ্যাঁ এটা আইসিবি এই যে এই পোস্টটা রিপ্লে দেখেও অবাক হওয়ার কথাই ভাই। ওরা যেই ধরনের চিন্তা ভাবনা বাঁশ খেয়ে রয়েছে, এখনো যদি তারা যদি নিজে নিজে চিন্তা করে যে না আমার এই বাঁশের থেকেও যদি আমি যা কিছু পাই, যেমন আশিক রহমান ভাই শেষ মুহূর্তেও হইলেও উনি জিআইবি ব্যাংক বিক্রি করাতে পারছেন, নাহলে তো আজকে ওই টাকাটাও পাইতো না, 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা যাই পাইছে ওই টাকাটা তো ভ্যানিশ হয়ে যেত। তো এখন আপনাদের সুরক্ষার জন্য আমি কাজ করি, এখন সেটা যদি আপনারা অনেকে যারা এই যে আমার পোস্টে যারা এখানে তো আল্লাহর রহমতে আপনারা আমার কেউ সবাই আমার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ দীর্ঘ যাত্রায়, এবং নতুন যারা অ্যাড হচ্ছেন এবং বুঝতেছেন যে না আসলে রিয়েল চিত্রটাই আমি ইয়ে করতেছি। হ্যাঁ এই উই ওয়ান্ট গেইনার গ্রুপটা সবাই অ্যাভয়েড করেন। এরা টোটালি বাজারটা মানে আমাদের বিনিয়োগকারী ভাইদেরকে সবসময় ধোকায় ফেলে। আমি তো জীবনেও কোনো ফেসবুকের কোনো ধরনের কোনো পোস্ট নিউজ রিউমার এগুলো ফলো আপই করি না। আমার তো মূল যে চিত্রটা আমাকে আমার মার্কেট, মার্কেট অলওয়েজ রাইট। তো আমার মার্কেটে যদি আমাকে দিক নির্দেশনা দেয় তা আমার তো নিউজ ফিউজের দরকার নাই। এইসব গুজবগুলো ছড়ায়, কখনো বলে যে এই বাজার পড়বে, কখনো বলে বাজার উঠবে, এই ধরনের রিউমার দিয়ে আপনাদের পুঁজিগুলো, আরে ভাই বাজার পড়ুক উঠুক জাহান নামে যাক, দরকার নাই তো। আমার যদি পজিশন ঠিক থাকে, স্টক ঠিক থাকে, এত কিছুর তো প্রয়োজন হয় না। আমি একদম কংক্রিট তথ্য ছাড়া আমি কখনো কোনো যেন এই যে এওএল এর ব্যাপারে একবার আমি বলছি যে আহ, তাদের একটা মামলা ঝুলে আছে ডিভিডেন্ডের ডিসবার্সমেন্টের বিষয়, সেটা এখনো পর্যন্ত ঝুলে আছে এবং সেটা হবেই। হ্যাঁ এই যে আমি যখন আপনাদেরকে যে এই যে 5টা ব্যাংক অনেক সতর্ক করেছি যে আপনারা এই 5টা ব্যাংক থেকে সতর্ক থাকেন, তো যারা সতর্ক হয়েছেন আল্লাহর রহমতে তারা বেঁচে গেছেন, না হলে তো যদি আপনি 20,000 50,000 টাকাও যাদের পাইছেন তারাও শুক্রিয়া আদায় করা উচিত, তা না হলে তো সেই টাকাটাও চলে যেত। যাক আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমার ভাইয়েরা যারা ভাই বোনেরা যারা বেঁচে আসছেন, এখনো আবার আমি বলতেছি যে এই আপনারা যারা আছেন আহ, আপনারা যারা আছেন এই এনআর এনবিআর কি জানি এনবিএল আইসিবি আইএফআইসি এবং এই এবি ব্যাংক থেকে সতর্ক হন। পুঁজি আপনাদেরকে আমি যতটুকু চেষ্টা করি এই সেভ করার জন্য। হ্যাঁ আলমগীর ভাই ওদের তো জ্বলবেই, কারণ ওদের তো ধান্দাবাজি বন্ধ হয়ে গেছে, ওদের তো লুটপাট বন্ধ হয়ে গেছে। ও এই যে রক্তচোষা যেই গ্রুপগুলো আছে এগুলো থেকে আপনারা অ্যাভয়েড করেন। আপনাদেরকে এক সবসময় আমি বলি যে অন্তত নিজের পুঁজি সেভের জন্য যেসব স্টকগুলো আমি সবসময় আপনাদেরকে সামনে আনি, এমন না যে আমার হোল্ডিং আছে দেখে আমি এগুলো আনি, না ভাই আমার এত পুঁজি নাই যে এতগুলা স্টকের হোল্ডিং করার মতন বা টানার মতন এত পুঁজি নাই। অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, আমি সবসময় এই থিওরিতে আপনাদেরকে কথা বলি এবং যা কিছু আছে রিয়েল চিত্রটা দেখাই। তো ভালো স্টকে থাকবেন, সেটা এ হোক বি হোক জেড হোক সমস্যা নাই, কিন্তু তো এই কারণে আমার অনেকে বলে বিএনপি ক্ষমতায় আসলে এনবিএল ভালো ইয়ে করবে, এই করবে সে করবে, এইসব অযাচিত কথা কাল্পনিক কথা বলে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এগুলা বিএনপি ক্ষমতা আসুক বা যেই ক্ষমতা আসুক, ব্যাংকের দুরবস্থা কি বিএনপি তার পকেটের টাকা থেকে দিবে? আর বিএনপি আসলে যদি তারাও যদি রিয়েল এস্টেট করে তারা কি আপনার পকেটের পয়সাগুলো দেবে? হ্যাঁ
জি মনির ভাই, থ্যাংক ইউ সো মাচ। এটা আপনি স্টকের অভাব নাই, শেয়ারের অভাব নাই, 400 450 স্টক কোম্পানি আছে, এর ভিতরে যাচাই বাছাই করে প্রতিদিনই কিছু না কিছু বেরিয়ে আসে। আপনাদের সাথে আলোচনার মধ্যে আরও বেশ একটা চমৎকার বিষয় হয় যে আপনাদের স্টক কিছু কিছু বাছাই করতে গেলে দেখি যে না পজিশন ভালো। যেমন এক ভাই আরডি ফুড বলছিলেন, আরডি ফুডটা আমার কাছে বেশ ভালো একটা অবস্থান দেখেছি। দেখার পরে মোটামুটি মানে কনফার্মেশন পেয়েছি যে এখান থেকে একটা ভালো প্লে রোল হবে, একটা প্রফিট টেকিং এর একটা সবার জন্যই একটা ভালো একটা জায়গাটা আছে আরডি ফুডটা। তারপর এইরকম আপনাদের অনেক স্টক থেকে যখন কিছু কিছু ভালো জিনিস আসে, ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আপা, তো যখনই আসে নজরে আমি, ভাই টাকা দিবে মার্কেট, লাভ প্রফিট দিবে মার্কেট, যা কিছু হবে মার্কেট থেকে হবে। তো সুতরাং রাইট মোহাম্মদ জুনায়েদ ভাই, এগুলো অলওয়েজ চেষ্টা করে যে কিভাবে এই আমাদের এই ক্ষুদ্র মানুষগুলোর বিনিয়োগকারীদের টাকাগুলো লুটপাট করার ধান্দায় থাকে, এবং চেষ্টা করে বিভিন্ন গ্রুপে ফেক আইডি দিয়ে প্রচার প্রচারণা চালানো হয়, এবং মানুষকে ধোকায় ফেলে ফেলে দিয়ে পড়ার সময় ধোকা দেয়, উঠার সময় ধোকা দেয়। এই যে ইন্ডেক্সের বিষয় যেভাবে এই যে পারভেজ ভাই আমাকে বেশ সহযোগিতা করছেন, এবং দুই ভাইয়ের এই সহযোগিতার যে জিনিসটা বের হয়ে আসছে যে বাজার আল্লাহ রহমতে আল্লাহর রহমতে যে প্যাটার্নটা তৈরি করছে, পারভেজ ভাইয়ের সাথে আমিও সহমত পোষণ করছি, এবং বাজারের যে জিনিসটা আমরা পেয়েছি, আহ, আমি তো বর্তমান রানিং হিস্ট্রি থেকে বের করেছি, আর পারভেজ ভাই প্রিভিয়াস হিস্ট্রি থেকে যখন আমাকে বিষয়টা তুলে দিচ্ছে, তখন আরো কংক্রিট একটা জায়গা আমাদের দুই ভাইয়ের সহযোগিতা হয়ে গেছে। তার মানে আমরা মোটামুটি 95% ধরে নিতে পারি বাজার আগামীকালকে থেকে হয়তো একটা বাউন্স ব্যাক অথবা সরাসরি বুলিশ ক্যান্ডেল দুইটাই হইতে পারে। হয়তো সরাসরি বুলিশ ক্যান্ডেল হতে পারে অথবা বাউন্স ব্যাক একটা ক্যান্ডেল, আশা করছি 95%। কেন? ইন্ডিকেটর সব দিক দিয়ে গ্রিন সিগন্যাল দিচ্ছে, কিন্তু বিভিন্ন গ্রুপে এখনো চালানো হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম আফরোজামনি আপু। তো সব জায়গা থেকে রিউমার ছড়াচ্ছে। আমি ওই যে পিকটিকেও বলেছিলাম যে যখন বাজার পড়তে থাকে একটা গ্রুপ আছে বলে যে আরো পড়বে আরো পড়বে আরো পড়বে, আবার যখন বাজার উঠতে থাকে তখন আরো উঠবে আরো উঠবে আরো উঠবে। কিন্তু আমাকে বাজার কি বলে, বাজারের ইন্ডিকেটরগুলো কি বলে, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। গুজবে কান না দেওয়াটাই অতি উত্তম বিষয়। এই লাইভ ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপের মধ্যে এই পর্যন্ত আমার এই 16 17 বছরের এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি দেখিনি যে আমি এটা অহংকার করে বলি না, এটা আপনাদের রিভিউ, যে 16 17 বছরের মধ্যে আমার মতো এরকম লাইভ করে এই সঠিক পথ দিক নির্দেশনা দেওয়ার মতন একটা লোক এখনো পান নাই কেউ। কিছু কিছু ভাই আছেন, ওনারা মোটামুটি কিছুটা হলেও চেষ্টা করেন, কিন্তু অনেক দুই তিনজনকে আমি চিনি যারা এই যে মানুষের কিছু মাথামোটা মানুষের অযাচিত কমেন্ট বা বাজে কমেন্টের কারণে তারাও কিন্তু এই সাহসটা পায় না। তো আমি একটা জিনিস করি যেটা, যে কেউ যদি এ ধরনের ফাইজলামি কমেন্ট করে বা ইয়ে করে, আমি রিয়াক্ট একদম মুখের উপরে বলে দেই, এবং তাদের বিরুদ্ধে প্রটেস্ট করি। কেন করি? এদেরকে না বললে না করলে এরা দমবে না। আপনারা যদি এই ধরনের কমেন্ট কেউ যদি আমার কোনো পোস্টে করে, আপনারা তাদেরকে আপনারাও রিপ্লাই দিবেন, দেখবেন যে তাদের উচিত শিক্ষা হয়ে যাবে। এবং উই ওয়ান্ট গেইনারের গ্রুপটা থেকে সবাই বেরিয়ে যান, এবং ওই গ্রুপের ইয়ের মধ্যে সবাই রিপোর্ট করতে থাকেন। কারণ এত ফাইজলামি প্রতি সময় করে এরা, প্রতি সময় এরা যে মানুষকে প্রতিটা দিন প্রতিটা ক্ষণে ওরা এই পোস্টগুলো দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আবার গ্রুপের অ্যাড দেয় যে আমার গ্রুপে অ্যাড হন, অসহায়দের জন্য আমি ফ্রি দিচ্ছি, এই দিচ্ছি। এসব বদমাইশগুলা বাটপারগুলার কোনো কিছুতেই এগুলা ইয়ে করবেন না। জি আমিন ভাই, আমি দেখছি ভাই আমার এই কষ্ট, মানে আপনাদের যারা আছেন, কারণ আমিও তো এক সময় যদিও কারো কথায় আমি কখনো স্টক কেনা বেচা করি না, আমার নিজের সিদ্ধান্ত করেছি, কিন্তু বাজারে যখন এই ধরনের কাজগুলো দেখি, আমি নিজেও এক সময় শুরুতে আহ, যতটুকু ইয়ে হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, মার্জিন লোনও ধরাইছিল, সব কিছু থেকে আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক ঠিক করে উঠে নিজেরটা নিজে একটা জায়গায়, এবং এই বাজারটা শিখেই এই পর্যন্ত আজকে যা কিছু শিখেছি সেই জিনিসগুলো আপনাদেরকে আমি সুন্দরভাবে তুলে ধরার জন্য চেষ্টা করি, যেন আপনারা যেন কখনো আর এই ধোকার না পড়েন।
আপনারা যদি ধোকায় না পড়েন, আপনারা যদি একটা সঠিক গাইডলাইন পান, তাহলে কি হবে, বাজারটা আর ম্যানুপুলেশন করতে পারবে না। আর বাজার যদি ম্যানুপুলেশন না করতে পারে, তখন এই বাজার ভালো হতে বাধ্য হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে যদি কারণ ওদের টার্গেট হচ্ছে আমাদেরকে লুটপাট করা, আর আমরা যদি, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে কংক্রিট জায়গা থাকবো, আমাদের কোনো ভয় হবে না। তো এই জায়গা যদি আমরা ঠিক থাকতে পারি, তাহলে বাজারের ভালো হতে মানে বাধ্য বাধ্য বাধ্য। তো গতকাল গত কয়েকদিন যাবত যেই 10টি স্টক বা আলোচনা এনেছি, তার চেয়েও আরো কিছু কিছু স্টকেরও পজিশন মোটামুটি ভালো, এবং সবগুলোই একটা যে স্টকগুলো বটম সাইডে আছে, এগুলোতে এখনো পর্যন্ত এন্ট্রির সুযোগ আছে এবং ভালো ভালো পজিশন আছে। এখন দেখেন, এই যে বিডি থাই ফুডের কথা, এই সিরিয়ালের ইয়েগুলো আরো 1-1.5 মাস আগে বলছে এগুলো নভেম্বর ডিসেম্বরের দিকে প্লে হবে। তো নভেম্বরের দিকে হয়নি, বাজারের বিভিন্ন ডাউন ট্রেন্ডের কারণে। এখন ডাউন ট্রেন্ডের ভিতরেই কিন্তু এই শেয়ারগুলো নিয়ে প্লে শুরু করে দিয়েছে, ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক একযোগে সবগুলো টানা শুরু করেছে। জানেন যে গত সপ্তাহে কয়েকটা গ্রুপে একটা প্রচার করা হয়েছিল লো পেড আপ। তার মানে কি, তারা প্রচারটা লো পেড আপ তখনই করছে যখন তাদের গোছানো হয়েছে ডেলিভারি দেওয়ার জন্য প্রচার শুরু করছে। আপনারা দেখছেন যে ইসলামী ফাইন্যান্সটা আমি আরো 2 সপ্তাহ আগে যখন 6 টাকার ঘরে ছিল, তখনই আপনাদেরকে আমি জানিয়েছি। ঠিক এখন 8 টাকা, 8.5 টাকার ঘরে গেছে, 9 টাকাও হিট করেছে। তখন কিন্তু বাজারে আবার বেশ ডাক ঢোল পিটিয়ে এটা আবার প্রচার করছে। যদিও এটা ভালো হবে সত্যি, কিন্তু প্রচারণাটা কখন করছে দেখেন, 50% মিনিমাম, 30 to 50% গেইনের পরে। আর আমি আপনাদেরকে বটম লেভেলেই এই জিনিসটা তুলে ধরেছি। তাল্লু স্পিনিংটা এখন আমি ধরেন আরো 2-3 দিন আগে বলেছিলাম, 4 দিন আগে, যেদিন বলছি তার পরের দিনে কিন্তু হল্ট হয়ে গেছে। এখানে একটা কালেকশন চলতেছে, এটারও একটা রানওয়েতে উঠে গেছে, এটাও প্লে হবে। এই যে বটম সাইডটা ধরিয়ে দেওয়া, বটম সাইডটাতে একদম গোড়ায় যদি আমি আপনাদেরকে এই জিনিসগুলো ধরে দিতে পারি, তাহলে তো আপনাদের জন্য ভালো অবস্থানে প্রফিট, সবাই কম পক্ষে কিছু না কিছু করতে পারেন। অলটেক্সের ব্যাপারটা আমাকে বলছে এক ভাই, মনির ভাই বলেছিলেন। তো আমি যেটা অলটেক্সটা নিয়ে যেটা দেখলাম, এই মুহূর্তে আপনাদের প্রফিট টেকিং করে একটু ইয়ে হওয়া উচিত। কেননা যদিও বাড়বে, এখানে দেখেন পুরো প্যাটার্ন যে সিস্টেমটা করেছে। এখন আমি কেন বলতেছি, এদিকের সাপ্লাই জোনটা দেখে বলতেছি, এই সাপ্লাইটা জোনটা পার হলে যদি স্ট্রংভাবে সেই প্যানিনসুলার মতন যদি দাঁড়াতে পারে, তাহলে এই অলটেক্সের হয়তো আরো উপরের দিকেও কিছু ট্রেন্ড আমরা পাবো, বা একটা সাইড আমরা করতে পারবো। কিন্তু এই মুহূর্তে যেটা দেখছি, এটা এখানে, তবে এখান থেকে নামবে না বেশি, এটাও শিওর। এখানে হয়তো বা আরো কিছুদিন একটু সাইডওয়েজে থাকবে, 2-1 দিন। যে ক্যান্ডেলগুলো আছে খারাপ না, ভালো, কিন্তু এই দিকটাতে একটু ঝামেলা, এই জায়গাটাতে। আর এটার বটম সাইডটা কতটুকু নামিয়েছিল, 12.50 বা 13 টাকা, এই লেভেল থেকে কারেকশন যেটাই হয়েছে। এখন আমাদেরকে অলটেক্সের বিষয়টা আরেকটু করতে হবে, যে তো হ্যাঁ আমিন ভাই, এখনো যেহেতু 5 টাকা, সাড়ে পাঁচ টাকার রেঞ্জের ভিতরে আছে, যদি চেষ্টা করেন কিছু নিলে ভালো একটা গ্যাপ পাবেন ইনশাল্লাহ, আশা করি। তো এখন এই যে অলটেক্সটা আসলে আমি কিছু কিছু যে জায়গা, এই জায়গাগুলো পার না করা পর্যন্ত এনশিওর হতে পারছি না, এই কারণে যে এই উপর সাইডটাতে কিছু বেশ ভালো একটা সাপ্লাই রয়েছে, এটা 15 টাকার ঘরটা। তো এখন আছে 13 টাকায়। এইটা যেটা করবেন, অলটেক্স যদি কারো থাকে, তো সেই জিনিস করবেন যে উপরে গেলে সেল, নিচে আসলে বাই, এই 15 থেকে 13-র ভিতরে এই কাজটা আপনারা করতে থাকেন। আর যদি 16 টাকা পার করতে পারে, 16 মানে 13 থেকে 16 এর ভিতরে বেশ সাপ্লাই আছে। এই সাপ্লাই জোনটা বড় সাপ্লাই, ছোটখাটো সাপ্লাই না, যে এটা সহজে টেক ওভার করতে পারবে। আর যদি আরও একটা বিষয় আছে, যে বৃহস্পতিবারে এই অলটেক্সের ভলিউমটা ওভার, এই জায়গাতে হচ্ছে একটু বুঝার বিষয়। হ্যাঁ হ্যাঁ, সেল করার টাইমে বাই করতে পারে, আর বাই করার টাইমে বলে আপনারা সব সেল করে বাইর হন। এই হচ্ছে এই উই ওয়ান গেইনার বা বিভিন্ন জায়গার আপনাদের এই ধোকার জায়গাটাতে এরা এই কাজগুলো করে। আমার বিষয় হচ্ছে ভাই,
ধোঁকাবাজি করে কয়দিন চলবা? এখন হয়তো আল্লাহর একটা ইচ্ছা ছিল, আল্লাহর তরফ থেকে এই ধোঁকাবাজরা বারবার ধোঁকা দিচ্ছে, হয়তো আল্লাহ আমাকে সিলেকশন করছে আপনাদের জন্য, যে না ভাই তুমি একটু দাঁড়াও, এদের পাশে চেষ্টা করো। আমার চেষ্টাটা আমি করে যাচ্ছি যতটুকু সম্ভব। মার্কেট সাইডওয়েজে থাকে তখনও বলি। আর এখানে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভাইদের কিছু একটা ইয়ে আছে, যে সেল করার পরে টাকাটা স্থির রাখতে পারে না। টাকা হচ্ছে গরম জিনিস। ওই যে এটা বলছে কে, আমি আপনাকে বলি, এই কথাটা বলছে। হ্যাঁ, পারভেজ ভাই, আমার কাছে যেটা হিসাব আছে, এই যে আপনার যে কথাটা বলছেন, এটাতে আমি আহ, এটা আমি মিলাইছি। পূর্বে এখান থেকেই মার্কেট আপডেট গিয়েছিল, তাই আমার ধারণা আগামীকাল বাজার সাপোর্ট লেভেল থেকেই আপট্রেন্ড হবে। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত, এবং এটাতে একদম কিছু প্যানিক রয়েছে, যেটা আসলে একদম তুচ্ছ বিষয়। যদিও বাংলাদেশের ক্ষেত্রে অনেক ছোটোখাটো বিষয় নিয়েও ইয়ে হয়, রাজনৈতিক অঙ্গনের বিষয়গুলো নিয়ে। তারপরও আমি আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইদেরকে বলবো যে আপনারা কোনোভাবেই প্যানিক হবেন না। আর এই বাজারের প্যাটার্ন যেটা, এটা একদম অ্যাকুরেট আছে। 95% তবুও দিয়েছি। এর আগের বারও আমি বলেছি যে আগামীকালকে 99% পর্যন্ত বলেছি পজিটিভ হবে, পজিটিভ হয়েছে। তো কিছু সিগনিফিকেশন আমরা যখন বের করতে পারি এবং যেগুলো ধরতে পারি, তো সেইখানে যদি ভালো কিছু দেখি সেটাই তুলে ধরার চেষ্টা করি। আর বাজার এখন যে রিটেস্ট হয়েছে, এটা মানে এটাকে পতন টতন কিছু না, এটা এই যে গত 2-3 দিনের যে ঘটনাটা ঘটেছে, এটা রিটেস্ট হয়েছে। এবং এইবার যদি হয় ও বাজারটা উঠে, ইনশাল্লাহ এতটুকু আশা করা যায় যে এই যে এত এর আগেও আমি আপনাদেরকে বলছি যে 5,070-এর ঘরটা, এটা যতক্ষণ না পার করবে আপনারা কিন্তু কোনোভাবেই এই গুজবে কান দিবেন না, আসলে পারে নাই। তো আশা করছি এইবার যদি হয়, আমার যেটা প্রেডিকশন বা যেটা হিসাব, এবং এমনি পারবে যাওয়া হয়তো বা আমার সাথে একমত হতে পারেন, যে এইবার 5,070 থেকে 5,186 যে ঘরটা, এটা আশা করছি এইবার হয়তো বা রিকভারি করে ফেলবে। এটা আমার একটা প্রেডিকশন। এই এই প্যাটার্নের যে চিত্রটা, এটা এই কথাই বলছে। কেন এই কথা বলছে, এটা এই যে প্রিভিয়াস যে 24 সালের যে এই টাইমের যে ঘটনাটা, সেটা কিন্তু একই হয়েছে। হ্যাঁ, এইখানে আসলে হয়তো বা একটু আপনাদেরকে বায়াস্ট করার চেষ্টা করবে। এই জায়গাতে 5,070-এর ঘরে গেলে একদিন 2 দিন বায়াস্ট করার চেষ্টা করবে, কিন্তু হতাশা হওয়ার কিছু নাই। কেন নাই? এখন সামনে আসছে ডিসেম্বর ক্লোজিং। আর ডিসেম্বর ক্লোজিং এর মধ্যে ব্যাংক আছে, ফাইন্যান্স আছে, এবং ইন্স্যুরেন্স আছে। তো ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স হচ্ছে পুঁজিবাজারের পেইড আপের দিক থেকে সবচেয়ে বিগ ভলিউমের পেইড আপ হচ্ছে ব্যাংক। তারপরে আছে ধরেন ফাইন্যান্স আছে, ইন্স্যুরেন্স খুব ছোট, এটা এটা কোনো ম্যাটার করে না। কিন্তু ইন্স্যুরেন্সগুলোর প্লে রোলটা হবে বেশি। ইন্স্যুরেন্স সেক্টরের এই জেনারেল ইন্স্যুরেন্সের প্লে রোলটা হবে বেশি। আপনারা প্রিভিয়াস 10 ইয়ার্স আর 15 ইয়ার্স হিস্ট্রিগুলো দেখবেন, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টা মাস ইন্স্যুরেন্স সেক্টরের যে প্লে রোলটা করে, একদম বাজে কোম্পানির ইন্স্যুরেন্স যেটা, সেটাও 30-50% করে, বা 100%ও করে, যেগুলোতে প্লে রোল করে। আর এমনি প্রাইস ইন্স্যুরেন্সগুলোর 30, 40, 50%, 80%, 100% গেইন করেই করে। যদি আপনারা প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখেন, তাহলে আমার সাথে হয়তো বা একমত হবেন। হ্যাঁ, এইটা ডাব্লিউ প্যাটার্ন করে ফেলবে আশা করছি। এই জায়গাতে, যে জায়গাটা শুধু ডাব্লিউ প্যাটার্ন না, এটার যে এই যেই হিস্ট্রিগুলো আছে, এগুলাতে এখানে বেশ মানি ধীরে ধীরে ইনজেক্ট হয়েছে। আমরা তো সাধারণত বেশিরভাগ বিনিয়োগকারী যায় 3 দিনের আশা করি, 3 দিনের লাভ করি। কিন্তু যারা মার্কেটে প্লে রোল করে, তাদের কালেকশন করতে 6 মাস, 9 মাস, 1 বছরও লেগে যায়। আপনারা যদি এই যে আইসিআইসিএল এরটার দিকে তাকান, আইসিআইসিএল এটার দিকে তাকান, এটা কেন আমার একটু বেশি পছন্দ হয় এই কারণে, আহ, উফ, কই গেল, এটা কেন পছন্দ হয় সেটা আপনাদেরকে বলি, যে কি 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 মানে ইন্ডিকেটর থেকে মানে শেয়ারগুলো চয়েস করা হয়। আগে কোম্পানির ভিতরগত জিনিসগুলো ফলো করতে হয়, তারপরে কোম্পানির পজিশন ফলো করতে হয়, প্রাইস ফলো করতে হয়, এবং সে কতদিন যাবত কিভাবে কোন জায়গা থেকে কি করছে, এগুলো একটু বিশ্লেষণ করতে হয়। পেনিনসুলাটা দীর্ঘ 1 বছর একই জায়গায় কালেকশন করে তারপরে প্লেতে গেছে। কোথায় গেছে?
11 টাকা থেকে আহ, আহ, এখন 18 টাকার ঘরে চলতেছে, 18 টাকা উপরেও হিট করছে, 18.80-টাশির দিকে। এখন আইসিআইসিএলটাও যদি আপনারা দেখেন, যদি আমি ধরি কখন থেকে এটাকে এই একই জায়গায় রাখা হয়েছে, এটা যদি আমি হিসাবটা আনি, তাহলে আপনি দেখেন ডিসেম্বর থেকে নভেম্বর, গত বছরের নভেম্বর মানে 24শে নভেম্বরে যে ফল করলো, সেখান থেকে এখন পর্যন্ত সে একই জায়গায় আপ অ্যান্ড ডাউন, কালেকশন কারেকশন যা কিছু বলেন, এক জায়গায় আছে, এক জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি দেখছি 29শে অক্টোবরের যে ইয়েটা। আর এই যে প্রিভিয়াস যেদিন আমি বললাম যে বাজার ইউটার্ন নিতে বাধ্য, সেই দিন একই সেমিলার ক্যান্ডেল এবং ভালো একটা পজিশন এবং আপের যেই সিস্টেমটা। তো আমি তখন একটু জায়গায় বলেছি যে 5070টা পার করলে আমরা নিশ্চিত হব উপরে যাব। তো যেহেতু ওই প্যাটার্ন আর এই প্যাটার্নটা সেমিলার, আগামীকাল থেকে আমার মনে হচ্ছে যে বুলিশ ক্যান্ডেলে হবে সকাল থেকেই, এটা একটা আমার প্রেডিকশন। তবে কিছু রিউমার তো আছে বাজারে যে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিষয়টা নিয়ে একটু সবার ভিতরে একটা টেনশন কাজ করছে। যেহেতু এটা সেন্সিটিভ মার্কেট, গতকালকে আমি লাইভে এই বিষয়গুলো তুলে ধরছি। তবে পলিটিক্যাল ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে আমাদের পুঁজিবাজারের যে ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনরা আছেন, তাদের উদ্দেশ্যে, তাদেরকে বোঝানোর জন্য যে এই জিনিসটা নিয়ে আহ, আহ, এত ভয়ের কিছু নাই। বাজারের 95% পজিশনে আছে, আমরা ইনশাল্লাহ আহ, এখান থেকে কোনো সমস্যা হবে না এতটুকু পর্যন্ত মানে আহ, আহ, আমাকে বাজার সিগন্যাল দিচ্ছে। তো আইসিআইসিএল এর যে জিনিসটা আপনারা এক ভাই বলছেন আইসিআইসিএল এর ব্যাপারটা, এখানে দেখেন দীর্ঘ 1 বছর। আচ্ছা, এইটার প্যাটার্নটা দেখেন। আর এই পেনিনসুলাটা দেখেন, আমি পেনিনসুলা যখন আপনাদেরকে সামনে লাইভ মানে প্রথমে আনছিলাম, সে আরও সম্ভবত সেপ্টেম্বর মাসের 1, 2, 3 তারিখের দিকে আমি যখন এনেছিলাম আপনাদের সামনে। কেন এনেছিলাম? এই প্যানিনসুলাটাও সেম আইসিআইসিএল এর মতন, এর ভিতরে অনেক ইন্স্যুরেন্স কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়েছে, গেম হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আইসিআইসিএলটা হয় নাই। আইসিআইসিএলটা আপনারা লক্ষ্য করে দেখবেন যে হয় নাই। যার কারণে এটা আমার একটু বেশি পছন্দ, এখানে পুঁজি হারানোর কোনো কিছু নাই। আর এখান থেকে যদি ইউটার্ন আসে, এইরকম পেনিনসুলার মতন একটা ভালো প্রফিটেবল একটা আইটেমের জায়গায়, স্টকের জায়গায় আপনাদেরকে শো আপ করেছি। দেখেন এইটাও, এই পেনিনসুলার কালেকশনটা আমি যদি বলি কোথায় থেকে কত তারিখ থেকে শুরু হয়েছে, সেটা যদি ধরেন সেপ্টেম্বর মানে ডিসেম্বর 2024 সালের সেপ্টেম্বর থেকে টানা এটা লোয়েস্ট নামাইছিল, 10 টাকার নিচেও আসছিল একবার। এখান থেকে যদি ধরেন 10 টাকাই, আর যেটা মারছিল বটমে 10 টাকা, 9 টাকা 50 পয়সা, ঠিক 10 টাকা থেকে পেনিনসুলাটাকে পুরা একটা বছর এখানে কালেকশন হয়েছে। পুরা একটা বছর কালেকশনের পরে গিয়ে এটা রান করেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন। এই যারা কেরু খাইব তাদের এই অবস্থা হইব। আলমগীর ভাই ঠিক বলছেন। তো এই প্যানিনসুলাটা কেন আপনাদেরকে এই 11-12 টাকার সামনে সময় আনছি, এই জিনিসটাও সেম ওই যে আইসিআইসিএল এর মতন 1 বছর যাবৎ কালেকশন করছে, এখন তার প্লে রোলের দিকে গেছে। কেন গেছে? তার ইন্ডিভিজুয়ালি যে নিউজগুলা বা ইন্ডিভিজুয়ালি যে বিষয়গুলা, যে পেনিনসুলার মতন একটা কোম্পানি এই জায়গায় থাকতে পারে না। কেন থাকতে পারে না? এটা একটা মানে আন্তর্জাতিক মানের একটা হোটেল, কোনো কারণবশত তাদের এক্সপেন্ডেশন বেড়ে গেছে, তাদের আহ, তাদের খরচাপাতি একটু বেশি ছিল, যার কারণে এখন রিকভারি করে আসছে। তারপরে তারা প্রফিটে চলে গেছে, ডিভিডেন্ড দিছে। সেই জায়গা থেকে তাদের এই জায়গাটা এখন আর থাকার বিষয় না, এটা এখন সামনের দিকে যাওয়ার বিষয়। এই হচ্ছে তা, এই এই প্যাটার্নটা আর আইসিআইসিএল এর প্যাটার্নটা সেমিলার। সেমিলার হওয়ার কারণে বারবার আপনাদেরকে ফোকাসটা এদিকে আনছি আমি, যে এই দুইটার মধ্যে পুরা হিস্ট্রিটা একই। আচ্ছা, এরপরে আরেকটা আনছিলাম আমি, ইসলামী ফাইন্যান্স। কখন আনছিলাম? 6 টাকার ঘরে। ইসলামী ফাইন্যান্স, ইসলামী ফাইন্যান্সটা 6 টাকার ঘরে কেন আনছি সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ইসলামী ফাইন্যান্সটাও আপনারা জানেন যে বাজারে যখন ফাইন্যান্সগুলোর দুর্দশা, দুরবস্থা,
এবং এই ইসলামী ফাইন্যান্সেরও যে ইপিএস 8 টাকার উপরে মাইনাস ছিল, তো মাইনাস থাকা সত্ত্বেও এই শেয়ারটাও কিন্তু যদি আমরা হিসাব করি মার্চ এপ্রিল মে, মে মাসের থেকেই তখনও 8 টাকার ঘরেই ছিল, 8 টাকার ঘরেই। অ্যাট দ্য লাস্ট মোমেন্টে এইটা এই জায়গায় আসছে। কিন্তু এটা কিন্তু গত কিছুদিন আগেও এটা 7-8 টাকার ঘরে ছিল, গত কিছুদিন আগে, বিশেষ করে মাসখানিক আগে যদি আমি মাসখানিক না, 7 টাকার ঘরে কখন ছিল? সেপ্টেম্বর, হ্যাঁ, সেপ্টেম্বর, অক্টোবরে ছিল 7 টাকা 40-এর দিকে। এই নভেম্বরের শুরুর দিকে একটা ডাউন দিয়েছিল অল্প দিনের, এবং যেদিন ডাউন দিছে পরের দিনে আপনাদেরকে শনিবারে আমি প্রিভিয়াস হিস্ট্রি দেখবেন যে শনিবারে সম্ভবত এই লাস্ট মোমেন্টে এই দিনটা মনে হয় আপনাদেরকে 16 নভেম্বরের দিকে আমি একটা আপলোড দিয়েছি, বলেছিলাম যে ইসলামী ফাইন্যান্সের এই পজিশন আছে। এর আগেও একবার আলোচনায় এনেছিলাম আমি, কোনো এক ভাইয়ের সম্ভবত জানতে চেয়েছিলেন, আর তখন বলেছি। তো এই যে কালেকশনটা করেছে এই দীর্ঘ সময় কালেকশনটা করেছে, এই কালেকশনটার ভিতরে রহস্যটা আমি বের করতে গিয়ে দেখি যে তাদের ইপিএস যে পরিমাণে রিকভারি করেছে, এইবার তারা ডিভিডেন্ড দিবে, পেনিনসুলার মতন একটা ঘটনা ঘটবে। এখন যখন আমি এইখানে দিলাম, আপনারা দেখছেন যে গত কয়েকদিন যাবৎ ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করা শুরু করেছে, এটার এই ব্যাপার এই হবে, অনেক ধরনের করতেছে। তো হবে, এটা হবে, তারা যেটা এখানে বলছে, এইখানে এই জায়গাটা তো এমন বেশি দিন আগের কথা নয় যে মে জুন জুলাইয়ের দিকে সর্বলোয়েস্ট যেটা নামছে, এটা বেশিক্ষণ রাখতে পারে না, আবার উঠে গেছে। তার মানে 7 টাকা 8 টাকার ঘরে এটার মূল বেসটা, এটার বেসটা যদি ধরেন তাহলে আপনি 60 টাকার ঘরটাই বেস্ট জায়গাটা। তো 60 টাকা থেকে মাত্র 8 টাকা 50 হয়েছে, এখানে একটা রিটেস্ট হয়েছে। এবং যে ক্যান্ডেলটা করেছে রেড, রেড বা গ্রিন এটা কোনো ফ্যাক্টর না, এইখান থেকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে রবিবার থেকে এটা আবার সামনের দিকে যাওয়ার একটা চমৎকার পজিশন নিয়ে ফেলছে। তো এই গেল এই বিষয়গুলো। তো গুজব আর এই যেগুলোতে রিউমার ছড়ায় যেই গ্রুপগুলো থেকে, যেখানে দেখবেন রিউমার সেখান থেকে লিভ নিয়ে বেরিয়ে আসেন। আমি তো আছি আপনাদের পাশে ইনশাল্লাহ, যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং এই বাজারে যতদিন আছি আমি এগুলো আপনাদের জন্য করে যাব, যেন আপনারা অন্তত নিজের সেফটিটা বুঝে শুনে একটা জায়গা চয়েস করে এন্ট্রি এবং এক্সিটের পয়েন্টগুলো ধরতে পারেন। সেই শিক্ষণীয় জায়গা থেকে আমি আপনাদের জন্য কাজগুলো করছি। আচ্ছা, ফ্যাক্ট ডিলটার ব্যাপারে আহ, প্রতিদিনই তো আলোচনা হয় ফ্যাক্ট ডিল নিয়ে। এখন যে ক্যান্ডেলটা করছে এটা পড়বে না, ইউটার্নের একটা সম্ভাবনা আছে। যদি ইউটার্ন আসে, এই গ্যাপগুলো ফিল আপ করতে হলেও সে 17-18 টাকার দিকে যাবে, 17.5-18 টাকার দিকে যাবে। তার আগে এখানে একটা ধাক্কা আছে 15 টাকা 16 টাকার করে। তবে যেইভাবে সে এখানে একটা, সে যে সময় এই ডাউনটা আসছিল ফ্যাকডিলটা, না না ফ্যাক্ট, ইসলামী ফাইন্যান্স ওরা হয়তো গ্রুপে প্রচার করছে, হয়তো তারা নিচে কিনছে ওইখান থেকে একটা ইয়ে করছে, কিন্তু ফ্যাক্ট ডিল আপনার ইসলামী ফাইন্যান্স নিয়ে যদি আপনার ক্যাশ থাকে তাহলে আপনি আরো কিছু কালেকশন করেন, ইসলামী ফাইন্যান্স আরো যাবে ভাই। এটা নিয়ে ওরা যেটা প্রচার করছে, হয়তো ওরা 6 টাকা 60 টাকার ঘরে কিছু কিনছে খাওয়ানোর জন্য, এটা দিছে 9 টাকার ঘরে হয়তো তারা কিছু প্রফিট টেকিং করছে, এটাতে অরিড হওয়ার কিছু নাই। আপনার যদি ক্যাশ থাকে তাহলে আপনি কিছু অ্যাভারেজ করেন, তাহলে প্রফিট পাবেন। আর না যদি থাকে আপনি বসে থাকেন, লসে বিক্রি করবেন কেন ভাই? আপনি বিনিয়োগ করছেন না, এটা ইসলামী ফাইন্যান্সটা 11 টাকার উপরে চলে যাবে, 11 11.5 12 এই লেভেলটাতে যাবে। 9 টাকায় ধরায় সে বলতে হয়তো কেউ প্রফিট টেকিং করছে, এই কারণে একটা কারেকশন। কিন্তু ওইখানে যেমন আমি এই ক্ষুদ্র জায়গাতে আমি এখনো ইয়ে করি না, আমার ডিভিডেন্ড পর্যন্ত আমি অপেক্ষা করব এবার। সেখানে আমার একটা টার্গেট আছে যে 11-12 টাকার দিকে ইসলামী ফাইন্যান্সটা যাবে, ওইখানে আমি হয়তো এক্সিট নেব। আমি ভাই ধৈর্যশীল মানুষ, আপনাদের মতো অস্থিরতা আমার ভিতরে নাই। আর আমার সাথে যারা অ্যাড হয়েছেন দীর্ঘ সময়, আগের যে হতাশা ছিল, আহ, অস্থিরতা ছিল, সেগুলা কিন্তু আপনাদের ভিতরে অনেকটা কেটে গেছে। আর যত যত বেশি অস্থিরতাটা কেটে যাবে, তত বেশি আপনারা বাজার সম্পর্কে বুঝবেন, তত বেশি আপনারা এখান থেকে কিছু অর্জন করতে পারবেন। আর যে জিনিসটা আমি সবসময় বলি, স্টক চয়েসের ব্যাপারে অবশ্যই কেয়ারফুলি থাকবেন। এমন কোনো স্টক লাফালাফির স্টক দেখে, বা ওই কেরু খাওয়াইনা স্টক, তারপরে যে কেপিপির মতন স্টক, এই ধরনের দিকে যাবেন না আপনারা।
হ্যাঁ আমিন ভাই, এটা ভালো করবেন, এটা করলে সবচেয়ে বেটার হবে। আজকে বাজারে এই যে বড় বড় যে ইয়ের কোম্পানিগুলা, এটাকে কি বলে, এই যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো পড়ার, অনেকে ভাবতেছেন যে এগুলা কেন পড়তেছে, বা অনেকের মনে কোশ্চেন। কিন্তু আপনি যদি প্রিভিয়াস 15 or 16 ইয়ার্সের এই এই মাল্টি ন্যাশনাল কোম্পানির ব্যাট বিসি, বাটা থেকে শুরু করে ম্যারিকো টেরিকো থেকে শুরু করে এগুলার যদি হিস্ট্রিগুলো আপনি হিস্ট্রিক্যাল রিসার্চ করেন, এগুলো শেয়ার নামতে বাধ্য। এটা এটা কিন্তু এগুলা কেন নামছে, এই জিনিসটা তো আপনারা বুঝতেছেন না, কিন্তু আমরা যারা মোটামুটি এই বাজার সম্পর্কে একটা ধারণা রাখি, বা এই বাজারকে রিড করার চেষ্টা করি, তারা কিন্তু এগুলা বুঝি যে কেন নামছে। যেমন ব্যাট বিসি কিন্তু আরো নামবে, ব্যাট বিসি যে এখানে থাকবে তা না, এই ব্যাট বিসি আরো নামবে ভাই। তারপরে র্যানেটা বলেন, তারপরে মাল্টি ন্যাশনাল যতগুলো কোম্পানি আছে এগুলো সবগুলো কিন্তু নামবে। রাইট, রাইট ইব্রাহিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো ইসলামী ফাইন্যান্সের সাপোর্ট 60 টাকার 50-60 পয়সা বা 8 টাকা লেভেলটাতে সাপোর্ট, এখন 8 টাকা 10-20 পয়সার নিচে তো নামেই না। তো ওই দিন 8 টাকা 20 পয়সা একটা গ্যাপ ছিল, গ্যাপটা ফিল আপ করছে নিচে, যদিও সে গ্যাপ দিয়ে উঠছে, এটা কোনো ব্যাপার না, এখনই যে নিচে আসবে এমন বিষয় না। এটা আহ, আরো 2-4-5 বছর পরেও তারা আসতে পারে, বাট এই মুহূর্তে তারা আসবে না, এটা সামনের দিকে। যেহেতু তাদের ইসলামী ফাইন্যান্সের ডিভিডেন্ড আছে, এখন ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ারগুলো এখন ব্যাগে আসবে না, সামনের দিকে যাবে। যেহেতু ফেব্রুয়ারিতে, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ব্যাংকের হবে, ফেব্রুয়ারি মার্চে হবে ইন্স্যুরেন্স ফাইন্যান্স এগুলোর, মার্চ পর্যন্ত। হ্যাঁ, এপ্রিলের দিকে গিয়ে বাজার আবার একটা চাপ প্রেসার পড়বে। তো আপনারা যারা হিস্ট্রিগুলো মুখস্থ রাখতে পারেন, হিস্ট্রিগুলো যদি জানতে পারেন, তাহলে কিন্তু আপনারা সেফ জোনে থাকবেন। এই যে আইটি সেক্টর আপাতত মুভমেন্টে যাবে না ভাই, আইটি সেক্টর। হ্যাঁ, ইসলামী মলম পার্টিরা পজিটিভ দিছে, তবে পজিটিভটা দিছে অন্তত 30-50% বাড়ার পরে, যেটা আমার জায়গা থেকে তারা ভিন্ন। মানে তারা সবসময় চেষ্টা করে, কারণ তারা হচ্ছে এই যে যে মলম পার্টি দিছে এগুলো হচ্ছে চুনোপুঁটি মাছ, এগুলো ওই যে 60 টাকা বা 6.5 টাকার দিকে কিছু কালেকশন করছে একটা। আরে এটা তো নিউজ লাগে না, এটা তো এমনি উঠবে, এগুলো আবার মানুষের ইয়ে করে খাওয়ানো লাগে নাকি? বেকুব পাশিরা এই গাছগুলা করে, এগুলো হচ্ছে ওই ওই যে স্যাসরা, ওই যে আমার মোবাইল চুরি করছিল না পকেট মাইর, ওই পকেট মাইরের টাইপের এগুলা। বুঝতে পারছেন? তো পার্থক্য আছে। আর এই যে উই ওয়ান্ট গেনার, যেটা এটা হচ্ছে সবচেয়ে বড় বদমাইশ একটা গ্রুপ, এটা থেকে সবাই সাবধান থাকবেন। আচ্ছা বলতেছি ভাই, তো এখন যেটা বললাম, বারাকা পতেঙ্গা, বারাকা পতেঙ্গার পতনটা থামছে, এখন আর মানে কারেকশনটা থামছে, এখানে আর নামবে না, একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে, সাপোর্ট মানে সাপোর্ট ধরে ফেলছে, বারাকা পতেঙ্গাটা সাপোর্ট ধরে ফেলছে এখন। এখান থেকে হয়তো কিছুদিন সাইডওয়েজে থাকতে পারে, সাইডওয়েজে থাকতে পারে না, সাইডওয়েজে থাকবে, এটা এখন এই মুহূর্তে বাড়বে না। কেন বাড়বে না? আপনি একটু হিস্টোগ্রামের বারটা দেখেন, রেড জোনে ঢুকছে। তো বারাকা পতেঙ্গা অলরেডি একটা গেম করে আসছে। কত থেকে করছে? 11 টাকা থেকে 16 টাকা 17 টাকা পর্যন্ত একটা গেম করে আসছে বারাকা পতেঙ্গাটা, ঠিক আছে? তো বারাকা পতেঙ্গা নিয়ে এখন আশাবাদী হওয়ার কিছু নাই। আপনার বারাকা পতেঙ্গা নিয়ে আশাবাদী হওয়ার কিছু নাই। অন্তত কিছুদিন হলেও সে অন্তত মিনিমাম একটা সময় নিয়ে এই ডাউন ট্রেন্ডে আছে। এইখানে হয়তো 58 টাকা আপ অ্যান্ড ডাউন, মানে 10-20 পয়সা ইয়ে করে। ওহো, চুলায় কি ইয়ে করতেছে মনে হয়। তো পজিটিভ এই এই জায়গাতে বারাকা পতেঙ্গা আপাতত প্লে রোল করবে না। কেন করবে না? এই ইয়ার কারণে। চুলার কি একটা গ্যাস আসতেছে এখানে নাকের ইয়েতে। আচ্ছা, তো এখন এই বিপিএলটা, বিপিপিএল যেটা, এটা এখন যেহেতু একটা গেম করে আসছে, এখানে অলরেডি ডেলিভারি দিয়ে আসছে, এখানে বেশ কিছুদিন সাইডওয়েজে থাকবে, ঠিক আছে? তাহলে এই বিপিএপিএল নিয়ে আপাতত তেমন কিছু একটা আশা করা যায় না। ইটিএলটা দেখি, ইটিএলটা এটাও একটা আমার পছন্দের শেয়ার, বা একটা ভালো জায়গার শেয়ার। তো আপাতত দৃষ্টিতে এইটাও একটা
হালকা একটা রিটেস্ট হয়েছে যে 10 টাকা মনে হয় 60-70 পয়সা উঠছিল। তো এইটাও যেহেতু একটা ইয়ে হয়েছে, হয়তো 1-2 দিন স্লো থাকতে পারে, তবে পজিটিভ মুডে আছে। পজিটিভ মুডে আছে। যেহেতু পজিটিভ মুডে আছে, এখান থেকে ইউটার আসবে, এটার প্রত্যাশা করা যায়। যদি আসে, যদি আসে তাহলে আপনাদেরকে এর আগেও বলেছি 12 টাকার দিকে এটা কিন্তু যাবে। ওমর ফারুক ভাইয়ের তো কালকে একবার শাস্তি দিছি। এখন কালকে বলছে যে এটার একটা এসপার ওসপার করবে, স্টপ লসের চিন্তা ভাবনা করতেছে, করলে বেটার হবে, এটা আমি আহ, আহ, করলে ভালো হবে। কাউসার ভাই, কাউসার ভাই, আপনি হুজুর মানুষ, কেরু কেরু এটা কি এটা জানতে চাহেন না? এটা আমরা আছি, এই যে রাফায়েত ভাই আছি, আনোয়ার ভাই আছি, আহ, আক্তার আক্তার ভাই আছি, আমিন ভাই আছি, আলমগীর ভাই আছি, আমরা থাকি এটা নিয়ে। আপনি হুজুর মানুষ, এত দিকে কান দিয়ে চোখ দিয়ে না। তো পেনিনসুলার খবর ভালো, পেনিনসুলা হোল্ড করেন, এগুলো আপনারা আহ, একটা জিনিসের ভালো একটা ফল খাইতে হলে অবশ্যই ধৈর্য লাগে। গাছ লাগাইছেন, চারা আস্তে আস্তে বড় হবে, ফল দিবে, খাবেন। কিন্তু 3 দিনের আশায় ওই মানে মগ ডালের জিনিসগুলো লোভ করবেন না। মানে বিষয়বস্তু যেগুলো ভালো ওগুলো একটু দীর্ঘমেয়াদী ধরে রাখেন। 3 মাস 4 মাস ওয়েট করেও বড় বড় প্রফিট আমরা টেকিং করি। তো এই ইটিএলটারও পজিশন খুব ভালো, একটা জায়গায় সাপোর্ট পেয়ে গেছে। এখন এইখানে একটা লড়াই চলছে, 10 টাকা, 10 টাকার ঘরের, 10 টাকা 70-80 পয়সার এই জায়গাটা। আছে আছে ভাই, ভাই, কত রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে, কত রঙ্গ দেখি দুনিয়ায়। একটা গান আছে না, ওই যে হীরক রাজার দেশে, রাফায়েত ভাই, ওই হীরক রাজার দেশের যে কত রঙ্গ দেখি দুনিয়ায়। তো এটা এটা গানটা তো এমনি গায় নাই। তো এগুলা তো বুঝি। যাই হোক, দুনিয়া আনন্দময়, যার মনে যেমনে লয়। তো এই দুনিয়াতে অনেক আছে। তো এ- ওই চক্রগুলা তো এদিকেও আসে, খোঁজ খবর নেয়, জানে কি করি না করি, এগুলা ফলো আপে থাকে। তো ইটিএল এর ব্যাপারটা বলি। হুম। তো ইটিএল যেটা আগা, নেক্সট রাউন্ডে আপনারা 1170-80-র দিকে একটা প্রফিট টেকিং এর প্রফিট টেকিং এর জায়গা আপনারা পাবেন। ইটিএলটাও একটা ভালো জায়গা আছে, আপনারা এখনো এখানে এন্ট্রি দিতে পারেন। তো এই নেক্সট রাউন্ডে আপনারা এটা নিশ্চিত থাকেন যে ইটিএলটা 1180-90-র দিকে যাবে, বা 12 টাকার ঘরটা এই লেভেলটাই ধরেন না ভাই। 1 টাকা 1.5 টাকা হইলে তো কম না, কম না, 1.5 টাকা অনেক ভালো। তো 1.5 টাকার ঘরটা পাবেন। হ্যাঁ হ্যাঁ, আমিন ভাই, যত যত আগে করবেন ততই। আমি আমার জায়গায় ওই যে আমার কিছু আরে, এই সিমটেক্সটা আপনারা যেটা দেখছেন যে আমি আরো সম্ভবত মাস 2-3 আগে ওই যে ফ্যাক ডিল সিমটেক্স নিয়ে একটা ইয়ে করছিলাম যে, হ্যাঁ রাইট রাইট। তো এই ইটিএলটাও আপনারা এখন একটা ভালো জায়গা আছেন, এখানে পাবেন। ফ্যাকডিলটা, হ্যাঁ, ফ্যাকডিলটার কথা বলছি, মিজান ভাই, ফ্যাকডিলটা মোটামুটি সম্ভবত 2-1-এর ভিতরে একটা ইউটার্নের লক্ষণ দেখছি। তো এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, আর যখন আসবে আমি আপনাকে বলবো। আপনার ওইটা কিভাবে কি করা যায় এটা আমি বলবো, টেনশন করেন না। ইটিএলটা যাদের কাছে আছে এই রানে, উইদিন শর্ট টাইমের ভিতরে ইটিএলটা একটা গ্যাপ দিয়ে ফেলবে, 1.5 টাকার একটা গ্যাপ গ্যাপ দিবে। হ্যাঁ হ্যাঁ, ওই চক্রটির এজেন্টের অভাব নাই। রাফাত ভাই, কাউসার বাইরে একটু কেরুটা একটু দেখায় দেই, হুজুর মানুষ। এটা হচ্ছে কাউয়া অ্যান্ড কিউ, কাউ কাউয়া অ্যান্ড কিউ, এটা হচ্ছে কেরু। এই কত সাবধান করছি, এখন খায়া তো রাস্তায় রাস্তায় ঘুরে আমগরও ডুলাইতেছে।
তো এই জায়গাটাতে একটা যে শেপটা করতেছে মাঝখান দিয়ে, এটা নিয়ে ওই যে আমরা একবার বলছিলাম না হেড এন্ড শোল্ডার আর ডবল টপ প্যাটার্ন প্যাটার্ন, এটা নিয়ে একটা আলোচনা হয়েছিল না কেরুনিয়া, এই কে অ্যান্ড কিউ নিয়ে এর আগেও একবার ডবল টপ প্যাটার্ন এবং আমি বলছিলাম যে হেড এন্ড শোল্ডার, কিন্তু পরবর্তীতে কিছু পয়েন্ট আমাকে ধরায় দেওয়ার পরে দেখলাম যে না, এটা হেড এন্ড শোল্ডার না, ডবল টপ প্যাটার্ন। কিন্তু ডবল টপ প্যাটার্ন করেও কিছু করতে পারে নাই, একটু উপরে উঠলে কেন করতে পারে নাই ভাই? প্যাটার্ন ফ্যাটার্ন এগুলো হচ্ছে টেকনিক্যালি হিসাব কিতাব, টেকনিক্যালি হিসাব কিতাব, তাই না? তো টেকনিক্যালি হিসাব কিতাব এক জিনিস আর বাস্তব চিত্র হচ্ছে এক জিনিস। তো বাস্তব চিত্রটা আমি ধরাই দেই কেন, ডবল টপ প্যাটার্ন করো আর ট্রিপল টপ প্যাটার্ন করো, উপরে যদি সাপ্লাই থাকে কোনো প্যাটার্নে কাজ হবে না। এটা কিন্তু ঠিক, এটা কিন্তু মানেন কিনা জানি না, আজ পর্যন্ত যতগুলো আপনাদেরকে দেখাইছি একই সিস্টেমের মধ্যে। তো আমার এই ওই যে কইছে যে আমি উগান্ডার টেকনিক্যাল অ্যানালাইসিস, তো আমারটা যদি সঠিক থাকে তো আর ওই নাসডাক আর সেনজেনের তো দরকার নাই, তাই না? তো মজার জায়গা হয়েছে যে ডবলটা প্যাটার্ন করেও সে উঠতে পারতেছে না, ধরে রাখতে পারতেছে না, কারণ খাওয়াইবো কারে, মামুরা তো গলায় ফাঁস পড়ে রয়েছে। তো এইখানে যারা অন্তত আমার প্রিয় ভাই বোনরা যারা আছেন তারা তো ভুলেও এই জায়গায় পা দিবেন না, কেন পা দিলে একবার যদি নিচে আসে তাহলে কিন্তু ওই যে সানডে মানডে কলুজ হয়েছে, এক এক কোনো কথা নাই, 250 টাকার ঘরে নিয়ে আসবে সে একটা এক বাইরের চোটে। যেমন খান সাহেবের ব্যাপারে বলছি, আনোয়ার সাহেবের ব্যাপারেও বলছি, কিন্তু কে শুনে কার কথা? ধরা মরা সিপালের কথা বলছি, ধরা মরা খায়া তারপরে আবার ইয়ে করে। আমান ফিটটা তো একটা প্রফিট টেকিং হয়েছে ভাই, আমান ফিটটা একটা প্রফিট টেকিং হয় নাই, প্রফিট দেয় নাই? অবশ্যই দিছে। এখন যেটা দিছে এটা আরেকটু নামার একটা সম্ভাবনা আছে, আরেকটু নামার সম্ভাবনা আছে, হয়তোবা এখান থেকে যেই প্যাটার্নে মাইট দিছে কিছু বায়ার আইসা পড়ছে, এই যে শ্যাডোগুলা ফলো করলে বোঝা যায় কিছু বায়ার আসছে, তবে হয়তোবা এখানে হয়তো কিছুদিন সাইড ওয়েজে থাকবে। যখন যায় তখন মিজান ভাই, আমার কথা হচ্ছে যে নগদে যাহা পাই হাত পাতি হলে বাকির খাতাটা শূন্যই রাখি না। 1,000 টাকা গেলে তো যখন যাবে তখনকার বিষয়ে আমরা বুঝবো, কিন্তু আমরা যারা ক্ষুদ্র, আমি যারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কথা বলি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কাজ করি, সেই জায়গাতে ওভার ভ্যালু প্রাইস আমি কখনো সামনে আনতে চাই না, এই কারণে যে আছে 2 টাকা, আমি 200 টাকা স্বপ্ন দেখে তো লাভ নাই। ওইটা 1,000 যাক 10,000 যাক, মার্কেটে কি আর স্টক নাই বলেন মিজান ভাই? আমার কথা হয়েছে যে মার্কেটে তো আরো স্টক আছে, ওই কেরু খায়া যে আমি মাতলাম মানে ওই মাতাল হয়ে স্বপ্ন দেখবো 1,000 টাকার, সেটা তো আমার দরকার নাই। কারণ ওই কেরু খাওয়ার জন্য মিজান ভাই আছেন, দরকার হলে আমিও কিছুটা শেয়ার করবো, সমস্যা নাই। সেটা আলাদা বিষয়, কিন্তু সবার জন্য তো সবকিছু এক জিনিস না ভাই। আমার কথা হচ্ছে যে আর কত হারাবেন, আর কত লস দিবেন, আর কত এই ফাঁদে পা দিবেন? আপনাদেরকে যে এই স্টকগুলোর আলোচনা করছে এখানে কি প্রফিট দিচ্ছে না? আপনার আহ, জুলাই আগস্টে যারা ছিলেন, পপি আপা ছিলেন, টিপু ভাই ছিলেন, এবং যারা যারা ছিলেন সবাই সিরিয়াল ট্রেড করে প্রফিট করছেন না? বোরহান ভাই ছিলেন, বোরহান ভাই তো মানে 1 মাসে 8 লাখ টাকা প্রফিট করছে আমার লাইভ দেখে, দেখে আমাকে বলছে যে ভাই 8 লাখ টাকা লাভ হয়েছে। পরে কি করছে, ওই লাভের টাকা শুদ্ধ মার্কেটের মাইরের সময় রিইনভেস্ট করে বাসটা খাইছে ওই জায়গাতে, ওই জায়গাতে। থ্যাংক ইউ সো মাচ ভাই। শুধু একঘেয়েমি মানে মার্কেট নিয়ে আলোচনা করলে তো হয় না। তো এখানে তো একটু বিনোদন থাকলে সবার একটু এনজয় ফিল করতে পারেন, এবং কথার ভিতরে যদি আপনারা একটু মজা পান তাহলে একটু মনোযোগটা বাড়ে। তো সেই জায়গাতে এই জুলাই আগস্টে যারা ছিলেন সবাই সিরিয়াল ট্রেড করে বেশ ভালো, এক এক ভাই বলছে ভাই আপনার লাইফ দেখে যা কামাইছে আগামী 10 বছরে না কামাইলেও চলবে। এই যে এত বড় একটা মানে পাওয়া আমার আমার আরেক ভাই বলছেন যে একদিন আমি লাইভে আসবো না, বলছি আর কয় ভাই আপনি আসলে কি না আসলে কি, কার কি যায় আসে? তা আমি বলছি আমি না আসলে কিছু যায় আসে না, আমার কিছু যায় আসে না, কিন্তু
আমার একটা দিন মিসিংয়ে আপনাদের অনেক হয়তো ক্ষতির সম্মুখীন হতে পারেন বা অনেক কিছু অজানা থেকে যায়, পরের দিনের প্রস্তুতিটা নিতে পারবেন না, সেই জায়গা থেকে আমি কাজগুলো করি। পরের ভাইটা আমারে সরি বলছে বা আসলে উনি হয়তো আমি যে কি কারণে আপনাদের পাশে দাঁড়াইছে উনি বুঝতে পারেন নাই। তো আমরা সবসময় পজিটিভ চিন্তা করলে আমাদের মাইন্ডে যখন পজিটিভ দেখেন, এগুলো আপনারা কিছু কিছু খেয়াল করবেন। আপনার মাইন্ডে যখন পজিটিভ চিন্তা করবেন, আপনি দেখবেন যে শরীরের ভিতরে পজিটিভ এনার্জি পাবেন। আর পজিটিভ এনার্জি যখন পাবেন তখন আপনি রিস্কি পোর্শনে যাবেন। আর রিস্ক পোর্শন, বিজনেস মানে রিস্ক। রিস্ক হ্যায় তো ইশক হ্যায়, একটা কথা আছে, রিস্ক হ্যায় তো ইশক হ্যায়। তো এখন রিস্কি পোর্শনটা যখন আপনি একটা ভালো কংক্রিট জায়গা থেকে নিতে পারবেন, আপনি গেইনার হবেন। অনেকে আছে যে রাসেল ভাই স্টকটা বলছে ভালো হবে, তো ভালো হবে যখন বলছে তখন কিন্তু আহ, সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তহীনতায় ভোগে। কেন ভোগে? যে যদি কেনার পরে না বাড়লো তখন কি করব। আর যখন দেখছে যে ভালো হবে বলছে, এর পরের দিন 2 দিন 3 দিন পরে বাড়তেছে, তখন গিয়ে এন্ট্রি দেয়। দিলে হয় কি, বললাম কবে আর নিল কবে, এই যে সিদ্ধান্তহীনতায় ভোগেন, এটা হচ্ছে আপনার লাইফের একটা নেগেটিভ ইম্প্যাক্ট। আর নেগেটিভ ইম্প্যাক্টটা যখন আপনার ভিতরে কাজ করবে তখন আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন। এই সিদ্ধান্তহীনতায় ভুগতে গেলে আপনি রিয়েল যে অ্যাডভান্টেজ সেটা আপনারা পান না, সে এই জিনিসটা পান না। বোঝার চেষ্টা করেন। আপনার একটা জিনিস দেখেন, নো রিস্ক নো গেইন। হ্যাঁ, তবে নো রিস্ক নো গেইনের মধ্যে আপনাকে অবশ্যই যেখানে রিস্কটা নেবেন সেই জায়গাটা কি মানে অ্যাকুরেট কিনা। এমন না যে রিস্ক নিলাম হাই জোনে বা রিস্ক নিলাম আমার ডুবন্ত জায়গায়। এই জায়গাগুলোতে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে যে আমি কোথায় রিস্ক নিব, কোথায় রিস্ক নিলে আমার পুঁজি সেফ থাকবে এবং ফিউচার আমার গেইন হবে। এই বিষয়গুলো হচ্ছে এই বাজারের জন্য ইম্পর্টেন্ট বিষয়। যেমন মিজান ভাই এই ইয়ে কিনছিল, ফ্যাকডিল কিনছিল। মিজান ভাই ফ্যাকডিল কিনছিল কখন? আমি একটা তালিকা দিছিলাম, যে স্টকগুলোর ইয়েতে দিছিলাম। তো তো ওই জায়গাতে বলেছিলাম যে 17-18 টাকা লাগে সিমটেক্স এবং ফ্যাকডিল, দুইটা একই জায়গায় ছিল। তো অনেকে বলছে ভাই সিমটেক্স না ইয়ে হবে, সিমটেক্স দেবো নাকি কেডিএস এসপিসি, এটা কি কি বলে আহ, ইয়েটা ফ্যাকডিলটা নিব। তা আমি ফ্যাকডিলটা বেটার বলছি। দুইটাই তখনকার জায়গা থেকে পজিশন ভালো ছিল। ফ্যাকডিল থেকে আমি সিমটেক্সটাকে বেটার বলেছিলাম, সিমটেক্সটাকে বেটার বলেছিলাম। তো অনেকে সিমটেক্স নিছে, আবার অনেকে ফ্যাকডিলটা চুজ করছে। যেমন মিজান ভাই চুজ করছে ঠিক, কিন্তু এন্ট্রি দিয়েছে 17 টাকা না দিয়ে 21 টাকার করে দিছে। এবং ম্যাচিউর ডেটে আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে, মানে ম্যাচিউর ডেটে বলতে ওই টাইমটাতে বলেছিলাম যে ফ্যাকডিলটা আগামীকালকে উপর একটা ট্রেড করে ছেড়ে দিবে, তাই হয়েছে। যাই হোক, এটা এখন আটকা পড়েছে এই মুহূর্তে। মানে স্টপ লস নেওয়ার জায়গা এটা না, স্টপ লস নেওয়ার জায়গা ছিল 20 টাকার করে বা ওই টাইমে পরের দিন হইলো। আগের দিন উনি সেল করতে গিয়া ইস্ক, ওই যে ইস্ক হয়ে গেছে ট্রেডারের সাথে, পরের দিনও যদি সিদ্ধান্ত নিত তাও বেঁচে যেত। তো এখন ভাই আপনার একটা স্টকের জায়গা আমি একদম ডাইরেক্টলি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। পুঁজি আপনার লাভ ক্ষতিটাও তো আপনার বিষয়টা, তো আমার অনেক কিছু বিবেকে বাধে যে একটা লসে শেয়ার স্টক আমি সহজে লসে স্টক বিক্রি করার পক্ষে না। তবে হ্যাঁ, পজিশন কোন জায়গায়, স্টপ লসের নিয়মগুলো দেখাই দিচ্ছি। যদি দেখছেন যে না অবস্থা গুরুতর, ইনস্ট্যান্ট 2%, 3%, 5% লস দিয়ে মেনে যান, বের হয়ে যান, এটা হচ্ছে সিস্টেম। তো এখন যে জায়গাটা ফ্যাক ডিল আছে, এখানে স্টপ লস নেওয়ার জায়গা না। এখান থেকে সে বাউন্স ব্যাক করবে, 17-18 টাকায় যাবে, তখন হয়তো আপনি একটা ডিসিশনে আসতে পারবেন। সে পর্যন্ত আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। তো এখন দুইটাই বেস্ট জায়গা আছে। এমডি আতিক ভাই, দুইটাই বেস্ট জায়গা আছে। একটা মোটামুটি গত 2-3 দিনে একটা কারেকশন হয়েছে, কালেকশন হয়েছে। এখন মোটামুটি হ্যাঁ, এই রিস্ক নিতে হলে কেরু টাইপের যাওয়া যাবে না। অনেক স্টকের কথা থেকে সতর্ক করছি, তো ওইসব জায়গা থেকে যারাই সতর্কতা
মেনে চলেছেন, শুনেছেন, সবাই বেঁচে গেছেন। আপনাদের এই যে খান সাহেবের কথা, আহারে ভাই, খারাপ লাগে। অনেকে আবার যখন ওই একটু উঠতে দেখা আবার অনেকে অনেক ধরনের কথা কইছেন মিয়া। এই জায়গাটাতে আমি বলছি, এই জায়গাটা এটা কত টাকা দেখছেন? এই 120 টাকার ঘরে সতর্ক করছি যে এটা একবার যদি 113-114 টাকার নিচে নামে, এই সেক্টরে বাড়ির চোটে কই নিয়ে যাবে। এখনো বলছে এটা এখন হয়তো একটু এই জায়গায় ঘোরাঘুরি করে আরো নিচে আসবে, এটা 28 টাকার ঘরে চলে আসবে, এগুলা 28 টাকার ঘরে চলে আসবে। জেনেক্সিলটা মাঝখান দিয়ে আপনার এই আইটি সেক্টরটার একটা প্লে রোল করে গেছে, মনে আছে আপনাদের? এই যে গত প্রিভিয়াস 2 উইকস এগো এখানে একটা প্লে রোল করে গেছে, এখানে প্রফিট টেকিং হয়েছে, এগুলো আবার সময় নেবে, আবার এটা কালেকশন হয়ে আস্তে 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 একটা সময় করে ফেলবে। তো যেহেতু সময়, কামরুজ্জামান ভাই দেখতেছি, তো যেহেতু সময় নিয়ে ফেলবে, তো সুতরাং আপনার টাকাগুলো এদিকে ইনভেস্ট করা ঠিক হবে না। তো আইটি সেক্টর থেকে একটু দূরে থাকুন, এখন ফাইন্যান্স টাইন্যান্স এগুলোর দিকে একটু থাকেন। তারপরে আপনারা এদিক থেকে হয়তো কিছু একটা প্রফিটেবল আসলে এর পরবর্তীতে ওইদিকে আবার ঘুরবে। বাজারটা ভাই ঘুরে, বাজারটা কিন্তু একটা মানে রিসাইক্লিং হয়, এক দিক থেকে যায় আরেক দিকে যাবে, আরেক দিক থেকে যাবে আরেক দিকে যাবে। হ্যাঁ, আর খেলবে না, রাইট। এটা বলছেন, একটা শেয়ার প্লে করলে 5 থেকে 7 বছর 10 বছর ওইটা তার বড় ধরনের কোনো প্লে হয় না। গভর্নমেন্ট চেঞ্জ হলে একটা জিনিসের একটা সেক্টরের প্লে হবে, ফুয়েল সেক্টরটার প্লে হবে। ফুয়েল সেক্টর আজকে প্রায় দীর্ঘ 12-13 বছর ধরে ফুয়েল সেক্টরের কোনো প্লে হচ্ছে না। আচ্ছা, এসপি সিরামিকের কথাটা বলছেন, এসপি সিরামিকটা আর একটু সময় লাগবে, ডাউন ট্রেন্ডে আছে বেশ, আর একটু না বেশ সময় লাগবে, এটাতে বেশ সময় লাগবে, এটাও মাঝখান দিয়ে একটা প্লে। এগুলা তো আসলে আপনাদেরকে আরো আগেও একবার বলছি, এসপিসিএল, এসপি সিরামিক, তারপরে আরেকটা হচ্ছে যে অ্যাসালম, অ্যাসালমটা এটাও সেম প্যাটার্নের ইয়া। তো এগুলা আর একটু সময় নেবে। অ্যাসালমটা হয়তো বা এখান থেকে পড়বে না, এসপিসিএলটা আর একটু নামতে পারে। জাকির ভাই, ওরে ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে, পাগলা হাওয়ার তরে, মাটির পিদিম নিভু নিভু করে, ওরে ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে, রে পাগলা রে হাওয়া রে পাগলা। আর জেমসের গান, ওরে ওরে হাওয়া থামনা রে, মার্কেট বুমিং হবে রে, যতই প্যানিক ছড়াস না রে, প্রফিট আসবে সকলের ঘরে। আমরাও আমরা ভাই আমরা মার্কেট নিয়ে গামু আমরা ইনশাল্লাহ। তো এখন বাজারের যে প্যাটার্নগুলো, এর ভিতরে কিছু কিছু জিনিস আপনাদেরকে বলছি। এসপিসিএলটা, এসপিসিএল এসপিসিএল এর প্রফিট টেকিং এর সুন্দর সময়। থ্যাংক ইউ সো মাচ। তো এখন এসপিসিএলটা আপনাদেরকে বলেছিলাম যে এই জায়গাতে খুব রিস্কি জায়গা, এখান থেকে কিন্তু নিচে আসবে, নিচে আসবে। এখন যে রিটেস্টটা হচ্ছে এটা অন্তত 43-44-এর জায়গায়। এখন ইনশাল্লাহ আমরা, আল্লাহ যদি বাঁচায়, ডিসেম্বরের পরে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ঢাকায় যারা আছি, একটা ওই যে বাপ্পি কথাটা বলছিল, বাপ্পি বলছিল যে আমি সবার সাথে কথা বলতেছি নাসির ভাই, ঠান্ডা লাগে গান, মানে গলা ছাইড়া গান গাবেন, শীত টিত ঠান্ডা টুন্ডা ভাগবো।
এসপিসিএলটাও একটা আরো নামবে। নামলে যদি 43-44-এর দিকে আসে, তো 43-44 টাকার দিকে যখন আসবে, আপনারা এখানে আবার একটা এসপিসিএল এর এন্ট্রি দিতে পারেন। শর্ট টাইমের ভিতরে একটা প্রফিট আপনাদেরকে দিবে এসপিসিএল। তো এসপিসিএল কিন্তু নামবে ইনশাল্লাহ। 90 দশকের গানগুলো তো সুপারহিট গান ছিল। ওই সময় যে গানগুলো ছিল অত্যন্ত চমৎকার চমৎকার গান ছিল। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজললতার কালি করো, একটা গান ছিল, এটা খুব ভালো একটা সবগুলা গানগুলা ছিল। তো এসপিসিএল এর এইটা হচ্ছে এটা 70 টাকা কিনার ভাই। ওই জায়গা আর যাবে না, ওই দিকের থেকে এখন শুধু নিচের দিকে আসবে। 28 টাকা পর্যন্ত আছে গ্যাপ, ওই দিকের দিকে আসবে। হ্যাঁ, ওই ওই সময়ের গান, 90 দশকের গানগুলো ছিল সেরকম আনন্দের গান, মজার গান। তো এখন এসপিসিএল এর বিষয়টা গেল, কনফিডেন্স সিমেন্টটা বলতেছি। কনফিডেন্স সিমেন্ট আর এওএল, এই দুইটা নিয়ে একটা হয়তো একটু সময় লাগতেছে, বা হচ্ছে এই যে যে ক্যান্ডেলটা ভালো, এই ক্যান্ডেলটা ভালো। এখন একটু এই জায়গা থেকে আসবে, মুভমেন্ট আসবে, মুভমেন্ট অবশ্যই অবশ্যই আসবে। এটা মাঝখান দিয়ে 54 টাকা পর্যন্ত 53-54 গেছে। এই 53-54 এই জায়গাতে একটা সাপ্লাই আছে। তবে নেক্সট মার্কেট যদি আল্লাহ যদি আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন, বাজার যদি আগামীকালকে থেকে একটা বুলিশ মুডে আসে, যেটা পারভেজ এমডি পারভেজ ভাই আর আমি 2 দিনে মিলে যে বিষয়গুলা। হ্যাঁ, ডিজিটালের গানগুলো আমি শুনতাম রাফায়েত ভাই। স্বপ্নের সৈকতে তুমি গাংচিল, এই গানটাও সুন্দর। ওই ডিজিটালের সবগুলা গান আমার পছন্দ, আমি বেশ শুনতাম এই গানগুলা। এখন এই কনফিডেন্স সিমেন্টটা বাজার যদি বুলিশ ট্রেন্ডে চলে যায়, দেখবেন যে আপনার এই কনফিডেন্স সিমেন্ট বলেন, তারপরে এই অন্যান্য যে স্টকগুলো আছে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার, এবং আপনার এই যে অ্যানবয় টেক্সটাইল, তারপরে হাওয়াইল টেক্সটাইল, তারপরে এগুলারও একটা মুভমেন্ট আসবে। পিটিএলটারও একটা মুভমেন্ট আসবে। অ্যানবয় টেক্সটাইল, হাওয়াইল টেক্সটাইল, তারপরে পিটিএল, এই জাতীয় কিছু কিছু শেয়ারের মুভমেন্ট আসবে। চিনো বাংলা, আমার চিনো ভাই, তো এগুলা কিন্তু প্লে রোল আসবে, এবং এই সিনো বাংলাও একটা প্লে রোল করবে। কেন? বাজার বুলিশ ট্রেন্ডে গেলে এই ধরনের স্টকগুলোর আবার মুভমেন্ট আসবে, যেটা যেটা আমরা এই যে আইবিপি নো টেনশন ব্রাদার, আসবেই, এটা উঠবেই। ধাপে ধাপে বাজার বুলিশে গেলে এই আইবিপি এবার দেখবেন যে 15, 16, 17, 18 টাকা দিয়ে যাবে। আমরা দোয়া করছি যে বাজারের যে প্যাটার্নটা তৈরি হয়েছে, এটা যদি কালকে থেকে ইউটার্ন আসে, আইবিপি বলেন, তারপরে এই জাতীয় শেয়ারগুলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো প্রফিট দিয়ে যাবে। আইবিপি বটম সাইডে আছে এখনো, মানে মানে চমৎকার জায়গা আছে, এখান থেকে একটু ধৈর্য রাখেন, আস্তে আস্তে যাবে। এখন সিনো বাংলার যে জায়গা, আক্তার ভাই, ইনশাল্লাহ যে প্যাটার্ন আস্তে আস্তে ভালো করতেছে এবং ক্যান্ডেলটাও ভালো, আপনার 53-54 দিকে যাবে, 53-54 দিকে যাবে। এই বাজারের যে ইয়েটা আসছে, সেটা অবশ্যই উঠবে। আপতা বটরে ভাই একটু কেয়ারফুল, আর তার উপর আরো নামবে। আমি ভাবছিলাম যে হয়তো 34-এর দিকে একটু এন্ট্রির চিন্তা ভাবনা করছি, কিন্তু ওর কিছু মানে আরো নিচে আনা, সম্ভবত 27-28 টাকার দিকে আসার সম্ভাবনা খুবই বেশি। আপতা বটটা, আপতা বটটা 27-28-এর দিকে। হ্যাঁ, ওটা আমি শেষ বেলায় এই তো এই কিছুক্ষণের পরে মধ্যে আমি ওই ইয়েটা করব। আফরোজামনি, আপনার এই আইবিপিটা কালকে যদি ধরেন বাজারটা একটু বুলিশ মার্কেট আসে, চলে আসে, ইনশাল্লাহ দেখবেন এই আইবিপি কিন্তু ধাপে ধাপে 15-16 ঘরটা পার করে 18 টাকা পর্যন্ত নিয়ে যাবে ইনশাল্লাহ, এতটুকু আমার দৃঢ় বিশ্বাস এবং কনফিডেন্টলি এটা আমি বলি। কেননা আমার তো ভাই অভিজ্ঞতা আছে এসব শেয়ারের বিষয়গুলো, মোটামুটি প্যাটার্ন তো বুঝি। হ্যাঁ, রাইট, আমি জানি আপনার বিষয়টা। তো ধৈর্য আছে, এবং ধৈর্যের ফলটাও আপনি পাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে।
থ্যাংক ইউ শকত আবদুল্লাহ ভাই। সবকিছুতে বোরিং থাকা যায় না, কিছু এন্টারটেনমেন্ট প্রয়োজন আছে। এবং ইনশাল্লাহ আমরা নেক্সট যখন পিকনিক করব, নেক্সট নেক্সট যখন নেক্সট ইয়ার আমরা আবার পিকনিকের আয়োজন করব, আরো সুন্দর প্রয়োজনে, তখন প্রয়োজনে না, আমি আপনাদেরকে ওয়াদা দিলাম তখন আমি শিল্পীর ব্যবস্থা করব। এইবার তো ধরেন ক্যামেরাম্যান ট্যান সহ যা কিছু যতটুকু করেছি সংক্ষিপ্ত আকারে, তাও আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতিতে আমার প্রোগ্রামটা বেশ আলোকিত করেছেন আপনারা, সেই জন্য আপনাদেরকে থ্যাঙ্কস। এবং নেক্সট বারে যখন করব, অনেকে হয়তো ভাবছে যে ফেসবুক লাইভে লাইভ থেকে পিকনিক করবে কি আর হবে, এখানে তেমন একটা এন্টারটেনমেন্ট হবে না, আনন্দ উৎসব হবে না। তো আপনারা যেভাবে রিভিউ দিয়েছেন এবং আমার প্রোগ্রামটাকে যেভাবে সাদরে গ্রহণ করেছেন এবং এনজয় করেছেন, এখন হয়তো অনেকে অনেকে বলতেছে যে ভাই আমাকে নিলেন না। আরে ভাই, 3 মাস যাবত পিকনিকের প্রোগ্রাম সাজাইছি, তখন তো কেউ আসেন নাই, বলেন নাই। যারা আসছেন তারাই উপলব্ধি করতে পারছেন যে আমি আপনাদের জন্য কতটুকু আয়োজন করেছি, কি আয়োজন করেছি। এবং একটা সারপ্রাইজ ছিল আপনাদের জন্য এই প্রোগ্রামটা। দূর দূরান্ত থেকে শকত আবদুল্লাহ ভাই আসছেন, তারপরে আমার বাবু ভাই আসছেন রাজশাহী থেকে, তারপরে রজনী আপা আসছেন ইয়ে থেকে, রাজশাহী থেকে, সাবিনা আপা, তারপরে রহিমা আপা আসছেন, পপি আপা আসছেন, ঢাকার অনেক ফ্যামিলি আসছেন। তো সবাই যে জিনিসটা আহ, উপভোগ করেছেন, এবং যতটুকু আপনাদের কাছ থেকে আমি রিভিউ পেয়েছি, এটাই আমার জীবনটা ধন্য যে না, আপনাদের জন্য এক হাতে এক জায়গায় এত বড় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট আমি করতে পারছি। এটাই আল্লাহর কাছে লাখ শুক্রিয়া। তো নেক্সট টাইম যখন করব, তখন আমরা হয়তো শিল্পীর ব্যবস্থা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটা আপনাদের সহযোগিতাতেই আমি কাজগুলো করব। তো এখন ওই যে ক্যামেরার ছবিগুলো এখনো পর্যন্ত আমাকে গুলা দিচ্ছে, কিন্তু ওই যে তাদের এডিটিং এর বিষয়গুলো যখন আসবে, হয়তো কাল পরশুর দিকে আসবে, তখন হয়তো করব। সিলেটের দিকে স্পটগুলো ভালো, শ্রীমঙ্গল সিলেট এদিকের স্পটগুলো ভালো। চট্টগ্রামও আসলে চট্টগ্রামের ওই দিক থেকেও কিছুটা 15% ক্যাশ কোনো এফেক্ট পড়বে না ভাই। রাইট, রাইট, এটা কোনো এফেক্ট পড়বে না। তো নেক্সট টাইমে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা যে ইয়ে করব, আমি তো ধরেন আপনাদের সাথে একটা টাইম আমার আহ, যেভাবে সার্ভিস আরেকটু ভালো, যদি আপনাদের সাথে সার্ভিসটা দিতে পারতাম পিকনিকের, সবার সাথে একটা যেই কমিউনিকেশন যোগাযোগ, তারপরে আলহামদুলিল্লাহ আমার যারা ছিলেন প্যানেলের, বেশ ভালো আহ, করেছেন এবং সহযোগিতা করেছেন। রুবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। সে রুবেল ভাইয়ের মামা একজন আছে, মুজিবুল মামা, উনিও অনেক হেল্পফুল মানুষ। আহ, এর মধ্যে যারা ওইখানে স্টাফগুলো আছিল, ওই স্টাফগুলো আমার প্রতি বেশ প্লিজড, কেননা আমি খাবার দাবারে কোনো সময় কিপটামি করি নাই। প্রত্যেকটা স্টাফকে আমি খাবার খাইয়েছি। তারাও পরিশ্রম করেছে, তারা আমাদের খাবার দেখেছে, তো তাদেরকে না খাওয়াইলেও এটা খারাপ দেখা যায় আমার কাছে, আমার বিবেকের কাছে। আমি ওই রিসোর্টের সকল স্টাফদেরকে খাওয়াইছি, একদম গেটের দারোয়ান থেকে যারা ছিল সকলকেই। এবং মালিকও আমার প্রতি বেশ প্লিজড, বলছে যে আপনি যখনই কোনো প্রোগ্রাম করবেন বলবেন, আপনার জন্য আমি যতটুকু ছাড় দেওয়ার দিব। এই যে একটা পাওয়া, মানুষের সাথে মিশতে জানলে, ওই যে কালকে একটা গান গাইছিলাম না, যে মানুষ ধরো মানুষ বোঝো, মানুষ শুনবলি রে পাগল মন, এটা। তো যাই হোক, অ্যাট দ্য লাস্ট মোমেন্টে আপনাদেরকে ইন্ডেক্স সম্পর্কে একটা আহ, যেটা বলছে যে আহ, আমার পারভেজ ভাই যেটা বলছে যে প্রিভিয়াস যে হিস্ট্রিটা, এটা একটু আমরা আলোচনা করব। আলোচনাটা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো 29শে অক্টোবরের যেই ক্যান্ডেলটা এবং বাজারের প্যাটার্নটা, সেটা আমরা চলে যাব। এটা 24 সালের জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আরো পিছনে, এপ্রিল, মে, জুন, জুলাই, এই যে এই জায়গাতে অক্টোবর, 29শে অক্টোবর, 30, 29, এই যে, এই দেখেন, 2024 সালের 29শে অক্টোবর, 2024 সালের। এখন এই ক্যান্ডেলটার দিকে তো দেখেন, একটু উপরে উঠাই, একটু বড় করে দেখাই।
দেখছেন ক্যান্ডেলটার বডিটার দিকে তাকান। 29শে অক্টোবর যে বডিটা তৈরি হয়েছে, আর 28শে অক্টোবরের যা এই ক্যান্ডেলটা দেখেন, 28শে অক্টোবরের ক্যান্ডেল আর 29শে অক্টোবরেরটা। 28শে অক্টোবরের ক্যান্ডেলটা আর গত বৃহস্পতিবারের ক্যান্ডেলটা সেম ক্যান্ডেল। আর 29শে অক্টোবরের ক্যান্ডেলটা দেখেন, একটা ডাউন হালকা আছে, এরপরে আপে সকালবেলায়। আমিও কিন্তু পারভেজ ভাই এই জিনিসটাই একটা, যে ক্যান্ডেলটা আমার যেটা, হুমায়ুন চৌধুরী ভাই ইনশাল্লাহ নেক্সট নেক্সট প্রোগ্রামে আপনাকে দেখতে চাই, আপনার গান শুনতে চাই আমরা প্রোগ্রামে, ইনশাল্লাহ এটা হবে। তো এই সেমিলার বিষয়টা দেখেন, এই ক্যান্ডেলটা আগামীকাল রোববারে সকালবেলা একটা ডাউন, মানে 10-12 পয়েন্ট। আমি কিন্তু গতকালকে এই জিনিসটা নিয়ে ইয়ে করছি, যদি সকালে একটা ডাউন দেয় এই 66-10 পয়েন্ট, যদি 5-7-10 পয়েন্ট যদি একটা ডাউন দেয়, আমার মনে হয় এইটার সেমিলার তো জায়গাতে, একই জায়গাতেই তো, একই পয়েন্ট থেকে সে বাউন্স করছে, একই পয়েন্ট থেকে, মানে যে জায়গাটা একই পয়েন্ট থেকে বাউন্স করছে, আশা করছি একই সিস্টেম, একই প্যাটার্ন, একই সাইজ, ক্যান্ডেলের ক্যান্ডেলের সাইজটা একই, সিস্টেম একই, প্যাটার্ন একই সাইজ, কোনো পার্থক্য নাই এই ক্যান্ডেলটা আর বৃহস্পতিবারের ক্যান্ডেলটা আর রয়েছে 28শে অক্টোবরের ক্যান্ডেলটা। তো 29শে অক্টোবর আর আগামীকালকের যেই 7ই ডিসেম্বর, ডিসেম্বরের 7 তারিখের যে ক্যান্ডেলটা, আশা করছি সকালবেলা নিচে একটা ট্রেড করে, বা নিচে একটু ডাউন 5-7-10 পয়েন্ট এটা করে আপে যাবে ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ, আমরা এটাই কামনা করি যে আগামীকালকে একটা চমৎকার বুলিশ মার্কেট দেখব। সকালবেলার একটা ডাউনে যারা এন্ট্রি দেওয়ার যদি ক্যাশ থাকে, সকালবেলা একটু ডাউনে আসলেই এন্ট্রি, কোনো কথা নাই। ডাউনে একটু যদি 5-7-10 পয়েন্টের ডাউনে আসে, এন্ট্রি। আর আপ ট্রেন্ডের সময় কখনো বসায় মাল কিনবেন না, স্টক কিনবেন না। ডাউন ট্রেন্ডে সবসময় বসায় বসায় স্টক কিনতে হয়। হ্যাঁ, প্যানিক, ওই প্যানিক চালানো হচ্ছে, কেউ প্যানিকে মানে কান দিবেন না। পুঁজি আমাদের, লাভ আমাদের, লস আমাদের, আমরা সিদ্ধান্ত নিব আমরা কি করব। আমরা এসব গুজব প্যানিক কিচ্ছু মানবো না। সকালবেলা যদি একটু ডাউনে পান, যাদের ক্যাশ ফ্রি আছে নিয়ে নেবেন। আর যদি ইনশাল্লাহ বুলিশ ট্রেন্ডের দিকে গেলে কখনো বসায় স্টক কি, অনেকে বলে ওই যে আমার আশিক ভাই বলে যে ভাই আপনি আমারে 15 টাকা 80 পয়সা পেনিনসুলা কিনতে বলছেন, 15-16-15 টাকার ঘরটাতে। আমি কই আপনি কোনো কথা কবেন না, সকালবেলার ডাইনে থেকে টাইনা কিনবেন। ভাই আমি দৌড়াইয়া পারতেছি না, ওই মোবাইল অ্যাপসে ট্রেড করে তো, উনি বাইসে মানে বাইটারে মডিফাই করতে করতে টাইনা হল্ড করে বালাইছে। পরে ভাই আমি তো কিনতে পারি নাই। কই কিনছে? আমি কই দূর মিয়া, এভাবে কিনে নেই, আপনি অ্যাপসে ট্রেড করেন, আপনি কমপক্ষে 20-30 পয়সা বাড়ায়া দিয়ে তারপরে ক্লিক করবেন। শেয়ার দিব না, শেয়ারের বাপে দিব আপনারে। আপনি মেয়ে ট্রেড করতে জানেন না কিছু না। পরে কয় ভাই আপনি, আমি ওই মানে প্রাইস মডিফাই করতে করতে দেখি যে হট হয়ে গেছে, উনি পারেন নাই। তো ওনারে আবার একটু বসতে হইব, ওনার লগে ওনারে একটু কেরু খাওয়াইতে হইব, তাহলে ঠিক মতন পারবো। যাই হোক, অনেক আলোচনা করছি, অনেক এনজয় করেছি, গানও গাইছি, আমরা রহস্য করেছি। আমাদের মন যেন প্রফুল্ল থাকে, বাজারে লাভ লস যা কিছু হোক, মনকে মনকে আমার যত চাই যে বোঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে। তা মন তো অনেক কথা বলবে, মনকে আমরা সবসময় পজিটিভ রাখবো। মনের মন কয় যে মন ভালো থাকলে জ্বরে কি করে, ওই যে মন ভালো থাকলে আমার জ্বর সর্দি কাশি এগুলো কোনো ব্যাপার না। পজিটিভ থাকবেন, দেখবেন সবকিছু পজিটিভ। থ্যাংক ইউ সো মাচ। আবারও কথা হবে, আবারও আলোচনা হবে নেক্সট ডে, নেক্সট টাইম, সেম সেম টাইম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।